আপনারা এখন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অনেক ধন্যবাদ। থাক থাক থাক, আপনারা কেউ পাইছেন নি ফ্যামিলি কার্ড? তো ফ্যামিলি কার্ড কার লাগে? এখানে এই যে কয়েক লাখ লোক, একজনও ফ্যামিলি কার্ড পাইছেন নি? বুঝছেন নি? আবার ওই সাংবাদিকেরা হাইছে সবগুলো, জানো চুপচাপ বলিস হান না, হ্যাঁ তারাও হয় না। ভাই আমি একটা কথা বলি, ফ্যামিলি কার্ড না দিয়া সাদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দিতে পারেননি আপনারা? সাদাবাজি থেকে মুক্ত হওয়ার একটা কার্ড দেন। সাদাবাজ আইলে যাতে পকেটে তুমি বাইর করে দেখাইতে পারি, এই সব তারেক জিয়ার ছবিওয়ালা একটা কার্ড আছে। গুম থেকে, ইফটিজিং থেকে, নারীদের অবমান থেকে বাঁচার জন্য কার্ড একটা দেন, সেটা দিলে মানুষ বেশি খুশি হইব নি? আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই। তাই ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, নারী ভাতা এগুলো তো সরকার দিবে, এটা তো সরকারের দায়িত্ব। এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব? রাজনৈতিক দল যদি বলে আমরা দলীয়করণ করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা মানুষের উপর জুলুম করব না, এটার জন্য আপনি যদি কোনো কার্ড প্রচলন করেন, আমিও দানের শেষে প্রতিজ্ঞা দিতাম, চিন্তা করতাম। কিন্তু ওনারা এগুলো করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা একটা গল্প জানেন, গল্প পেলে তো সময় যাবে অনেক বেশি, এমনি রোদের মধ্যে কষ্ট পাব লোকেরা। সোপড় পড়ার একটা গল্প আছে। সোপড়, কাপড় এবং চোপড় বলি না আমরা, কাপড় সোপড় গুলো গুছাইল। তো কাপড় তো আমরা বুঝি কাপড়, সোপড় এটা কি জিনিস? আবার এক রাজা, ওনার সব আছে কিন্তু মনে সুখ নাই। তো উনি একজন মনোবিজ্ঞানীরা ডাকি বলল, আমার সব আছে, ধন দৌলতের অভাব নাই, কিন্তু মনের সুখ নাই, কিনলে কসাই। তো ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা কয় না, আপনার সব নাই, একটা জিনিসের অভাব আছে। কি? কামের সোপড় নাই। আরে রাজা তো চিন্তা করে, কিরে কাপড় টাপড় তো আছে, সোপড় এটা কি জিনিস? সোপড় এমন এক জিনিস, এটা পাওয়া যায় না। কয় না, আমি এই রাজ্যের রাজা, আমি সোপড় পাইতেই হবে। তো মাইকে ঘোষণা দিল যে সোপড় পাওয়া যাবে কিনা, যে চোপড় দিতে পারবে, আনে রাজাকে যে চোপড় পড়াইতে পারবে তারে রাজ্যের অর্ধেক দান করা হবে। মাইকিং করা হলো, এক লোক আসি কয় আমার কাছে চোপড় আছে, রাজা সাহেবের আমি এটা পড়াইতে পারবো। তো একটা খুশি, পাওয়া গেছে চোপড়। একদিন ঘোষণা দিছে, কয় রাজ্যের সব নামি দামি লোকেরা থাকবে, রাজাকে চোপড় পড়ানো হবে। সবাই আসি লাইন ধরে দাঁড়াইছে, হাজার হাজার মানুষ। তো ওই রাজারে এক রুমে ঢুকাই, ওই লোকটা কয়, রাজামশাই সব দরজা বন্ধ করে দেন। সব দরজা বন্ধ করে দিচ্ছে। তো কয়, এবার আপনার কাপড়গুলো সব খুলি আর একটা একটা করি। রাজা তো শর্মার, কাপড় সব খুলি। কাপড় খুলুন কেন? চোপড় পরিধান করিলে কাপড় শরীরে রাখা যায় না। বুঝছেন নি কথা? তো রাজা আর কি করবো, আস্তে আস্তে সব খুলিয়ে লেছে। কয়েকবার আপনার চোখটা বন্ধ করেন। রাজা চোখ বন্ধ করছে, এমনি আর শিশিতুন তেল কতগুলো মা লই রাজার সারা গায়ে মাখিয়ে দিছে। কয়, রাজা সাহেব কেমন লাগিতেছে? কয়, হিসল হিসল লাগে, হিসলা হিসলা লাগে। কয়, আপনাকে চোপড় পরিধান করানো হয়েছে, অসাধারণ, আপনাকে এত সুন্দর লাগতেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। কয়েকবার চোখ খোলেন, চোখ খুলি সাইডে, আরে আস্তাগফিরুল্লাহ, এটা তো জন্মদিনের পোশাক পরে দিচ্ছে। কয়, তুমি কি বলো, আমাকে সুন্দর লাগতেছে, আমার গায়ে তো কোনো কাপড়ই নাই। কয়, নিয়ম হচ্ছে যিনি চোপড় পরিধান করেন উনি চোপড় দেখতে পান না, যে নিয়ম। আপনাকে অসাধারণ সুন্দর লাগতেছে, পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর লোক লাগতেছে। এখন আপনি ঘোষণা দিন, নামেন, দেখবেন মানুষে আপনারে হাততালি দিব, সবাই আসি আপনারে পদচুম্বন করবে। তো কয়, তাইলে? কয়, আরে অর্ধেক সম্পদ দিয়ে এলাম, আমি যাইব। কেন? চোপড় পরিধান করে বাইরে হওয়ার আগে দিয়ে যিনি চোপড় পরে তাকে চলে যেতে হয়, এটা নিয়ম। তো দিয়ে দিছে, হাতে হিসেনের দরজা দিয়ে বাইরে গেছে।
রাজা দরজা খুলি বাইরেছে, মানুষের তো চোখ ডাকে আস্তাগফিরুল্লাহ, রাজা এটা কি, রাজার তো কিচ্ছু নাই, তো হাগলে গেছে। শেখ হাসিনার সব আসিল, কিন্তু শেষ মুহূর্তে এসে আপনার সাপোর্ট ভরবার ইচ্ছা হয়েছিল। শেখ হাসিনা আপনাকে আপনার লোকেরা নানা প্রশংসা করে ওবায়দুল কাদেরের মতো একটা জঘন্য লোক আপনি পুষেছেন। শেষ পর্যন্ত আন্নারে গরম ভাত খাইবার লাগা দেয় না। ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি, সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন, বাস্তবতায় আসেন। বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি, নতুন রাজনীতির পথে আসেন। পুরানো রাজনীতি ঝেড়ে ফেলেন। পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। আমরা বাংলাদেশকে নতুন একটা কথা আমরা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনীতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় 4,500 কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি। কিন্তু এই 4,500 কোটি টাকার প্রকল্প ক্ষমতায় কে আসলে সঠিকভাবে কাজ হবে বলেন? কোন পক্ষ আসলে? ফেনীবাসী, ও ফেনীবাসী, 4,500 কোটি টাকার ফেনীর বাঁধ রক্ষার বাজেট পাস হয়েছে। কাকে এমপি বানাইলে, কারে ক্ষমতায় বসাইলে এই 4,500 কোটি টাকার কাজ ঠিক মতো হবে? আর কাকে এমপি বানাইলে তার অর্ধেক পাচার হইয়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইব গই, এই বিচার আপনারা চিন্তা করে দেখেন। আমরা মেডিকেল কলেজের কথা আপনারা জানেন, আমাদের নেতা জনাব লিয়াকত আলী ভূঁইয়া সহ আমরা কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে ফেনীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আবার চালু করা, পুরানোটা ফেনীর মেডিকেলকে 500 বেডে উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি কিনা, দরখাস্ত জমা দিয়েছি কিনা? তাহলে আমাদের কোনো প্রতিশ্রুতি না, আমাদের একই কাজ। ভাই সব, ফেনীতে এয়ারপোর্ট কেন দরকার? মানুষে কয় ঢাকার এত কাছে এয়ারপোর্ট কিনে লাগবে। আরে ভাই, ফেনীতে যদি এয়ারপোর্ট দেন, সকাল বিকাল যে ইনকাম হবে বাংলাদেশের অন্য কোনো এয়ারপোর্টে এত টাকা ইনকাম হবে না। কারণ এখানে এয়ারপোর্ট অলরেডি ছিল, আসল না? তো আমরা তো নতুন কিছু চাইছেন না। আমাদের প্রবাসীরা এখানে আসেন, প্রবাসীদের জীবনের ক্ষত যন্ত্রণা, ফেনীর উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা, অথচ প্রবাসীদের যাতায়াত, প্রবাসীদের নিরাপত্তা, প্রবাসীদের কোনো কিছুর জন্য তারা কাজ করে না। আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করেছি। ফেনীতে ক্যান্টনমেন্টের কথা বলেছি। ফেনীতে গ্যাস সংকট, এটা জাতীয় সমস্যা, এটা সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে খেলার মাঠ নাই তরুণদের জন্য যদি খেলার মাঠ না থাকে, এখান থেকে মুস্তাফিজ কিভাবে তৈরি হবে বলেন? এখান থেকে মেসি, নেইমার কিভাবে তৈরি হবে? ফেনীর প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে, আমি নিশ্চয়তা দিচ্ছি ফেনী থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য কাজ করব। ফেনীর কৃষকদের জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা বলছি আমরা এগুলোর দাবি তুলব এবং এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। লাল পোলে দাঁড়ায় আমি 1 ঘন্টা দাঁড়িয়ে দেখলাম একটা পুলিশ নাই। অন্তত 8-10টা সার্জেন্ট বা পুলিশ যদি থাকতো, লাল পোলে কি এই দুর্ঘটনা ঘটতো? তাহলে আমাদের এই জিনিসগুলো করতে হবে। অনেক কথা বলার ছিল, আমি একটা আজকে দাবি জানাচ্ছি। আমাদের লিয়াকত আলী ভূঁইয়া ভাই, আপনারা জানেন, আপনারা যাকে লিয়াকত স্যার বলে সম্মান করেন, ফেনীর যেখানে আমি গিয়েছি সবাই আমাকে, আমি মানুষের জিজ্ঞাইলাম আগে আরে চিনেন? চিনি তো। আমি কমা চিনেন কেন? কারণ লিয়াকত আলী ভূঁইয়ার বদলে আইছেন না,
ফেনীর লোকেরা আমাকে কার নামে চিনে? লিয়াকত ভাইয়ের নামে চিনে। শত্রু হিসাবে না বন্ধু হিসাবে? হইলে হইলে মনে করছে শত্রু। অনকয় হেমিয়া তো লিয়াকত আলী ভূঁইয়ার শিষ্য। আমি দাবি করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, লিয়াকত ভাইয়ের সম্মান আপনাদের ভোটাধিকারের উপর নির্ভরশীল। আমরা যদি এই ফেনীর জনগণের রায় পাই, লিয়াকত ভাই যাতে বাংলাদেশের জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে, সেরকম একটা জায়গায় লিয়াকত ভাইকে আমরা ইনশাআল্লাহ অবস্থান করাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফেনীর মানুষ যদি এক হয়, পরিবর্তন আসবনি?